ভট্টাচৌধুরী, আপনারা স্পেসিফিক দাবিতে এই আন্দোলনের রাস্তায় ছিলেন। একটা হচ্ছে সঞ্জয় রায় একাই কাজ করতে পারে না, কেন এই খটকা আমাদের আজও আছে। পিএম রিপোর্ট দেখিয়ে বলবো যে 25টা আঘাতের চিহ্ন, 16টা শরীরের বাইরে, 9টা শরীরের ভেতরে, একা সঞ্জয়ের পক্ষে ঘটাতে সে তার পক্ষে সম্ভব না, এই প্রশ্ন এখনও আছে। পেছনে কারা, সঙ্গে কারা? সঞ্জয়কে বাঁচাতেই কি 14 তারিখ হামলা হয়েছিল আরজি করে, এই প্রশ্ন আপনারা তুলেছেন। সঞ্জয়ের সঙ্গে যুক্ত কোনো কারণেই শৌচাগার ভাঙা হয়েছিল ঘটনাস্থল লাগোয়া, এই প্রশ্ন তুলেছেন। দ্বিতীয় সবথেকে বড় প্রশ্ন, আপনারা সর্বোচ্চ সাজা দাবি করেছিলেন, সেটা পেলেন না। বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় বললেন মাননীয় বিচারক। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে এই লড়াইয়ের বা বিচার চাওয়ার যে রাস্তা কতটা দীর্ঘ মনে হচ্ছে এখন? আসলে এই লড়াইটা শুধু ধর্ষক আর খুনির বিরুদ্ধে না, এই লড়াইটা একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, এবং আমরা মনে করি এই লড়াই দীর্ঘস্থায়ী। কারণ এই ঘটনা যদি বিরল না হয়ে থাকে, একজন কর্মরতা চিকিৎসক সেটা হচ্ছে হাসপাতাল, একদম হাসপাতালে শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী থাকে না, নার্স থাকে না, সেখানে রোগী থাকেন, আপনার বাড়ির মা বোনেরা থাকেন, দাদা দিদিরা থাকেন, তাদের বাড়ির লোকেরা থাকেন, তাদের সুরক্ষার প্রশ্ন। একজন বাহিনীরই একটি অংশ, সিভিক ভলেন্টিয়ার, যার রক্ষা করার দায়িত্ব, সে চলে গেল এরকম একটি নৃশংস ঘটনা ঘটাতে এবং ঘটালো, হত্যা করলো, যার সাথে আমরা মনে করি আরও অনেকেই জড়িত, যদিও আজকে যার শাস্তি হয়েছে সে তো জড়িত আছেই। এই অবস্থায় এই ঘটনা যদি বিরল না হয়, তার সাথে আরেকটা কথা, একজন চিকিৎসক এর মৃত্যু শুধু একজন চিকিৎসকের মৃত্যু নয়, এই চিকিৎসক তার জীবনে অনেক মানুষের জীবন দিতে পারত। তার সেদিন 36 ঘন্টা ডিউটি ছিল, সে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে সেই তার কর্মস্থলে ধর্ষিত হলো, খুন হলো। এটা যদি রেয়ার কেস না হয়, আমার মেয়ের মৃত্যুর পর আমি যে লড়াই দেখেছি, যে প্রতিবাদ দেখেছি, আমি তো এতদিন জানতাম মানুষের হয়তো মেরুদণ্ডই নেই, কিন্তু আমি দেখেছি সেদিন অনেক যারা অতি ভালো মানুষ নীরব থেকেছিল, তারাও সেদিন রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করতে শিখেছিল আমার মেয়ের মৃত্যুর পর। তাহলে এটাকে যে জাজ রেয়ার কেস মনে করছেন না, সিবিআই সেই তথ্য প্রমাণ আনতে পারেনি সামনে, সেই জন্যই এটা সিবিআই ব্যর্থতা বলে আমি মনে করব। যখন এই রায়টা বেরোলো, সবাই একটাই প্রশ্ন, আপনার কি খুশি আমাদের হওয়া এ জীবনে আর হবে না? আর ঘরের মেয়েকে হারিয়ে কোনো রায়, কোনো বিচারই আমাদেরকে খুশি করতে পারবে না। হ্যাঁ, অপরাধ যেটা হয়েছে, আমরা মনে করি না যে সে একাই অপরাধ করেছে। তো সেখানে দাঁড়িয়ে একজন যে তার সাময়িক একটা বিচার হয়েছে সেটা আমরা শুনেছি, কিন্তু যে ও একা দোষী বা আর কেউ নেই, এটা যতদিন না আরও যারা মাথায় বসে আছেন তারা যতদিন না তারা ধরা পড়ছে বা প্রকৃত অর্থে যতদিন না তাদের বিচার হচ্ছে, আমরা এটাকে জাস্ট একটা স্টেপ, আমরা আরও যে আমাদের দীর্ঘ লড়াই, এই লড়াইটাকে যে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তার একটা ধাপ হিসেবেই আমরা এটাকে দেখি। এই প্রথম পদক্ষেপে, প্রথম স্টেপে কোনো প্রশ্ন রইল কি আজকের রায়? প্রশ্ন তো আমাদের অনেক প্রশ্ন, আমাদের প্রতিটা স্তরে 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 প্রশ্ন রয়েছে, যার কোনোটাই আমরা কোনো উত্তর পাইনি। আমরা যেটা বুঝতে পারছি যে তাকে একটা সামনে দাঁড় করিয়ে, স্কেপগোট যাকে বলা হয়, দাঁড় করিয়ে পুরোটাই সাজানো ঘটনা, এটা সাজানো, এটা সাজানো হয়েছে, এটা সাজিয়ে তাকে একটা রায় দিয়েছে। এই রায় নিয়ে এখন সবাই যারা মাতামাতি করছে, কেউ বলছে যে এটা হলে ওটা হতো, কিন্তু আমাদের মনে প্রচুর প্রশ্ন, সেগুলো নিয়েই আমরা পরবর্তীকালে লড়াই চালিয়ে যাব। আমাদের লড়াই সবে শুরু হয়েছে। অফিসিয়ালি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার রক্ষা করা যার কাজ, সব অর্থে যে রক্ষক, আমি বলছি এটা কেন বিরলের মধ্যে বিরলতম নয়? আমি জানি না, আমি আইনের বিষয়ে আমার কোনো ডিগ্রি নেই, আমার জ্ঞান নেই, তুমি বলো যে কি হলে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হতো। সিভিক ভলেন্টিয়ার যখন কোনো ঘটনা ঘটাচ্ছেন, তাহলে কি আমরা ধরে নেব না যে এই ঘটনার দায়িত্ব যারা সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করছেন তাদের উপরেও বর্তায়? প্রশ্নগুলো আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলোকে প্রুফ করতে হয়। প্রুফ করবেন কে? প্রসিকিউশন। এখানে প্রসিকিউশন কে সিবিআই, তারা তদন্ত করেছেন। আমি যার জন্য প্রথম থেকেই বলছিলাম, আমার মনে হয় আমি যেমন বলেছি, এরকম প্রচুর নাগরিক, অনেক নাগরিকই কথা বলেছেন যে এই মামলাটির সঙ্গে খুন এবং ধর্ষণের বিচার যেমন জড়িত, তার সঙ্গে
এই ট্যাম্পারিং অফ এভিডেন্সের যে বিচার সেটা করাও খুব জরুরি ছিল। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায়নি, ফলে বিরলের মধ্যে বিরলতম প্রতিষ্ঠিত করার প্রশ্নে যে বিচারক সেখানে রায় দিচ্ছেন তাকে ওই এভিডেন্সের সাক্ষ্য প্রমাণের চার দেয়ালের মধ্যে রায় দিতে হচ্ছে। পৃথিবীর কোনো মা বাবা দুঃস্বপ্নেও যা ভাবে না তা করতে হয়েছে এই অভাগা দম্পতিকে, সন্তানের শেষকৃত্য। একসময় মেয়ের ডাক্তার হওয়ার কথা বলতে গর্বে বুক ফুলে যেত, এখন কপাল চাপড়ান আর ভাবেন মেয়েটা কেন ডাক্তার হতে গেল। এখন সত্যি মনে হয় মেয়েটাকে যদি শিক্ষিত না করতে, লেখাপড়া না শেখাতাম, আজকে আমাদের এই পরিস্থিতিতে সামনে হতো না। শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে, দুটো কথা বলতেই গলার কাছে দলা পাকিয়ে আসে কান্না। তবু এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন কেবলমাত্র মেয়েটার কথা ভেবে। আর সেই মা বাবাকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা তদন্তে গাফিলতির অভিযোগ শুরু থেকেই প্রশ্নের মুখে ফেলেছে রাজ্য সরকারকে। এই প্রেক্ষাপটে সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নিহত চিকিৎসকের মা বাবা। আমার মেয়ে 7 জন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং একজন ছাত্রী ছিল কলেজের, সুতরাং রাজ্য সরকার এর দায় এড়িয়ে আমার মেয়ের মৃত্যুর জন্য রাজ্য সরকার পুরো, আমি সরাসরি বলছি, রাজ্য সরকার পুরো দায়ী। এই অবস্থাতে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই, ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি উচিত। এরপরই সন্তানহারা মা বাবাকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? কেউ কানে মন্ত্র দিচ্ছে, যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবার পাশে দাঁড়িয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমরা যদি এই সেশন কোর্টের বিচারপতির ভার্ডিক্ট দেখি তাহলে দেখব সেখানে তো পরিষ্কারভাবে এই কথা বলা আছে যে টালা থানার ভূমিকা কি, সেখানকার এসআই যিনি ছিলেন তার ভূমিকা কি, ওসির ভূমিকা কি। তাহলে এইগুলো ছত্রে ছত্রে কলকাতা পুলিশ দপ্তরের এবং হসপিটাল অথরিটির ভূমিকাকে কথায় কথায় ভর্ৎসনা করেছেন। এবং তাহলে এই ভর্ৎসনা যদি একজন হৃদয় বিদারক বাবা মার কাছে যদি এই ভর্ৎসনার জায়গা তৈরি হয়, তদন্তকে নিয়ে প্রহসন তৈরি হয়, তাহলে তো তিনি ব্যথা পাবেন, এটা তো স্বাভাবিক। এ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরাও। আমরা দেখেছি ওই মনিবের কিছু পোষ্য থাকে পোষা, তাদের ওই মাঝে মাঝে মনিব খাবার ছুড়ে দেয়, তারা মনিবের হয়ে ঘেউ ঘেউ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য তারা ঘেউ ঘেউ করছে, আর কি করা যাবে। এই টানাপোড়েনের মধ্যেই আবার চিকিৎসকদের নতুন সংগঠন তৈরি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। আরজিকর কাণ্ডের আবহে রাজ্যে তৈরি হলো তৃণমূলপন্থী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন, নাম প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন বা পিএইচএ। সংগঠনের সভাপতি তৃণমূল বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। রাজনৈতিক মহলের একাংশের মতে এর পেছনে রয়েছে আরজিকর কাণ্ড। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি, অনশন থেকে রাজপথে নেমে ঝড় তোলেন তারা। তাদের পাশে দাঁড়িয়ে পথে নামে সাধারণ মানুষও, যার জেরে কার্যত ব্যাকফুটে চলে যেতে হয়েছিল তৃণমূলকে। কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল শাসক দলকে। এই প্রেক্ষাপটে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নতুন সংগঠন তৈরি করা হলো। চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তার সঙ্গে পিএইচএ যেটা করবে, সমন্বয় গড়বে সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের সঙ্গে। এই দুটোর মধ্যে সমন্বয় আসার জন্যে, দৃঢ় সমন্বয় নিয়ে আসার জন্যে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে সেই চেষ্টা করব যে সরকারি হাসপাতালগুলোতে কাজ বন্ধের যে একটা প্রবণতা যদি আসে কিংবা থাকে তার বিরোধিতা করা। হাসপাতালগুলিতে কাজ বন্ধ কিংবা ধর্মঘট যা জনস্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে, সেইটা আমরা সমর্থন করি না। যাতে রোগীদের সেবাটাকে অগ্রাধিকার আমরা দিই। যদিও চিকিৎসক মহলের একাংশের অভিযোগ, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ছাতার তলায় উত্তরবঙ্গ লবিকেই জায়গা করে দেওয়া হচ্ছে।
আরজিকর কাণ্ড সামনে আসার পর রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় যে উত্তরবঙ্গ লবির দাপট রমরমার প্রসঙ্গ সামনে আসে। অভিযোগ ওঠে এই উত্তরবঙ্গ লবি স্বাস্থ্য পরিষেবায় কে কোন পোস্টিং পাবেন, কার কোথায় বদলি হবে তা সব ঠিক করে দিত। তাদের বিরুদ্ধাচরণ করলেই শাস্তি অবধারিত। আরজিকর কাণ্ডের পর যে ঝড় ওঠে তাতে এই সাময়িকভাবে উত্তরবঙ্গ লবি কিছুটা এলোমেলো হয়ে পড়ে। অভিযোগ, তৃণমূলপন্থী এই সংগঠন তৈরির মাধ্যমে সেই তাদেরকেই ফের সামনে আনা হলো। আমরা নিশ্চিতভাবেই মনে করি নর্থ বেঙ্গল লবি আজকে সাধারণ মানুষ, সারা রাজ্যের মানুষ চিনে গেছে। তাই নর্থ বেঙ্গল লবি বলে হয়তো আর চালানো যাবে না, এবং আমাদের একই মনে হচ্ছে যে সেই একই জিনিস একই বোতল থেকে অন্য বোতলে ভরার একটা প্রচেষ্টা বলেই মনে হয়। আমরা একটু অপেক্ষা করছি কবে এই তালিকাতে সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এদের নামটা কবে আসবে, তারা কবে এদের কর্মকর্তা হবে, সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। তখন আরো জিনিসটা পরিষ্কার হবে যে কারা আসলে এই ব্যাপারটা করতে চাইছে। সংগঠন তো অনেক হয়েছে, আরো হবে, আগামীতে আরো সংগঠন হবে, কিন্তু মানে স্বাস্থ্য ব্যবস্থায় যদি সদিচ্ছে কারণ না থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা যে তিমিরে থাকার সেই তিমিরেই থাকবে। উত্তরবঙ্গ লবির অনেকের নাম দেখেছে, মানে সেটা কি হলো, মানে সেই কলাপাতা তাকে ধুয়ে আবার সেই একই জায়গায় রাখা হলো। তাহলে সেই যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকেই আবার নতুন করে বলে দেওয়া হচ্ছে যে তোমরা যাও দুর্নীতিটাকে পরিষ্কার করো। দুর্নীতিতে যাদের নাম সামনে এসছে, সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদের এগেনস্টে এই সংগঠন বা অ্যাসোসিয়েশন কি পদক্ষেপ নেয় সেটা আমার জানা খুব প্রয়োজন, এবং আমরা তাকিয়ে আছি তার দিকে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্য ও পদাধিকারীদের তালিকায় নাম রয়েছে মেডিকেল কাউন্সিলের সহসভাপতি ও উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে পরিচিত সুশান্ত রায় এবং তার ছেলে সৌতিক রায়ের। এছাড়াও রয়েছেন মেডিকেল কাউন্সিলের সভাপতি ও উত্তরবঙ্গ লবির আরেক মাথা তৃণমূল চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের দুই মেয়ে, চিকিৎসক শিল্পা বসু রায় এবং চিকিৎসক সুবেশা বসু রায়। উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ ও গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসক খগেন মাহাতো, চিকিৎসক জয়া মজুমদার এবং তাপস চক্রবর্তী। নাম রয়েছে তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝির। উত্তরবঙ্গ লবির যারা মাথা যারা ছিল তাদেরও অনেকে এর মধ্যে রয়েছে, এমনকি বিভিন্ন জায়গায় থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেটের সাথে মাথা যারা, তাদেরও অনেককে আমরা দেখতে পেলাম, এবং আরজিকর কাণ্ডের সাথে যাদের নাম জড়িয়েছে তাদেরও অনেককে কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে কি আজকে এই থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট, উত্তরবঙ্গ লবি এটাকে কি আবার চাঙ্গা করার একটা চেষ্টা চলছে? এক কথায় যদি বলতে হয় তাহলে হচ্ছে যে নতুন মোড়কে পুরনো থ্রেড কালচার, পুরনো যে অব্যবস্থা চলতো সমস্ত মেডিকেল কলেজের অভ্যন্তরে, সেই পুরনো অব্যবস্থাটাই থাকলো। মোড়কটা একটা নতুন মোড়ক দেওয়া হয়েছে, শশী পাঁজা ম্যাডামকে সভাপতি করা হয়েছে, সভাপতি করে একটা নতুন মোড়ক দেওয়ার চেষ্টা হয়েছে। মেম্বার থেকে শুরু করে যাবতীয় যদি দেখেন ডব্লিউবিজিডির সদস্য যে 51 জন থ্রেড কালচারের অভিযুক্ত, তারাই একটা বড় অংশ ওখানে গিয়ে আছে। যাদের এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ তাদের এই সার্কেলটা ওইখানে গিয়ে এসে বিদ্যমান। তাহলে স্বাভাবিকভাবে এই কথা দিনের আলোর মতন পরিষ্কার যে নতুন সংগঠন, পুরনো থ্রেড কালচার, পুরনো ব্যবস্থাকে পিছনে রেখে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ। এই সংগঠন তৈরির মধ্যে আরজিকর আন্দোলনের মোকাবিলার ছাপ দেখতে পাচ্ছেন বিরোধীরা। প্রতিবাদের শক্তি যত কমেছে আপনার স্বৈরাচারী শক্তি তত বৃদ্ধি পেয়েছে। সেই স্বৈরাচারী শক্তিকে আপনি কায়েম রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আপনি আরেকটা পাল্টা সংগঠন করে এই আন্দোলনরত চিকিৎসক যারা আজও প্রতিবাদ করছে তাদের উপরে পাল্টা চাপ, ভীতি প্রদর্শন এবং নানা রকমের অত্যাচার করার পরিকল্পনা করেছেন। নতুন বছরের দ্বিতীয় দিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কর্মসূচি চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ধরে ধরে কর্মসূচি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে 75 দিন ধরে চলবে এই কর্মসূচি। বারবার প্রশ্ন উঠছে, স্বাস্থ্যমন্ত্রী যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে নিজস্ব উদ্যোগে স্বাস্থ্য কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের সমান্তরাল ব্যবস্থা তৈরিরই কি ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর ঠিক এই সময়ই তৃণমূলপন্থী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন তৈরি হলো। রাজনৈতিক মহলের একাংশের মতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন তৈরির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন দলের সর্বত্র মূল সংগঠন, শাখা সংগঠন, ছদ্ম সংগঠন সব জায়গাতেই তিনিই শেষ কথা। যে ঝগড়াটা তৃণমূল কংগ্রেসে চলছে, পিসি ভাইপোর ঝগড়া, সেই ঝগড়াটা যে কতটা গভীরে চলে এসছে এই নতুন সংগঠন, ডাক্তারদের নিয়ে, স্বাস্থ্যকর্মীদের নিয়ে, এবং তাতে শান্তনু সেন এবং অভিষেক ব্যানার্জির লোকদেরকে সাইড করে দেওয়া, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের দ্বন্দ্ব জোরদারভাবে শুরু হয়েছে
আর এখন মমতা ব্যানার্জি তার আধিপত্য কায়েম করবার জন্য সংগঠনকে নিজের মতো করে ঢেলে সাজাতে শুরু করেছে। হাস্যকর ব্যাপার। একটা তো কি সব নতুন পুরনো কত রকম ছিল, নির্মল মাঝি মার্কা, তারপরে হয়ে গেল নির্মল মাঝির থেকে দখল করে নিল শান্তনু সেন মার্কা, সবই তৃণমূল। তারপরে শান্তনু সেন আউট, এখন সুদীপ্ত রায় ইন, সুদীপ্ত রায় মার্কা। এই তিনটে মিলিয়েও লাভের লাভ কিছু হচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থা যে ফেল সবাই বুঝে গেছে। যদি হেলথ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হয়, তার মাথায় যদি কোনো মন্ত্রী থাকতে হয়, স্বাস্থ্যমন্ত্রী নয় কেন মমতা ব্যানার্জি? তারা, আমরা যেটুকু শুনেছি, তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন স্বাস্থ্য পরিকাঠামোয় করেছেন তার সমর্থনে সেগুলো যাতে সুফল আরও বেশি মানুষ পান এবং কোনো চক্রান্তকারীরা যাতে সেগুলোকে ডিস্টার্ব করতে না পারেন, সবাই মিলে একজোট হয়ে, শুধু চিকিৎসকরা নন, তার সঙ্গে গোটা স্বাস্থ্য পরিকাঠামোয় যারা আছেন সবকটি শাখা মিশে তারা একটি সংগঠন তৈরি করেছেন। এটা অত্যন্ত ইতিবাচক। প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন সহ তৃণমূলপন্থী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের যে সংগঠনগুলো আছে সেগুলো এদিন মিশে গেল প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সঙ্গে। আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে আন্দোলনে রাস্তায় নামা অন্যতম দুই মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া এবং আরেক জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দের পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে 4 সরকারি চিকিৎসক অধ্যাপক, যাঁরা নিহত চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছিলেন। এই 4 চিকিৎসক রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা দিচ্ছেন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী। বিধাননগর দক্ষিণ থানায় দায়ের এই হলো সেই অভিযোগপত্রের ছবি। যে 4 সরকারি চিকিৎসকের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁরা হলেন পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অধ্যাপক এবং এইচওডি মানস কুমার গুমটা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান উৎপল বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অধ্যাপক ও এইচওডি রঞ্জন ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণ বিষয় হল যে 4 জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তারা সকলেই আরজিকর কাণ্ডে সরকারের প্রতিবাদে পথে নেমেছিলেন। চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে লালবাজারে তলবও করেছিল কলকাতা পুলিশ। অভয়া আন্দোলনে একদম সম্মুখ সারিতে ছিলাম বলেই এই 4 সরকারি চিকিৎসকের বিরুদ্ধে এরকম অভিযোগ দায়ের করা হয়েছে বলেই আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমি বিগত 5 বছরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চৌকাঠ পর্যন্ত মারায়নি, কি করে তার স্বাভাবিক কাজকর্মে বাধাদান করলাম তা জানি না। আমরা মনে করি চিকিৎসক সমাজ একসাথে রয়েছে, এরকমভাবে আঘাত করলে আমরা একসাথে গর্জে উঠব এবং আইনিভাবে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের লিখিত অভিযোগপত্রে 4 জন চিকিৎসকের সম্পর্কে বলা হয়েছে এরা খুবই বিপজ্জনক, তারা কোনো আইন মানেন না, যে কোনো সময় তারা কাউন্সিলের সামনে যে কোনো ধরনের ঝামেলা পাকাতে পারেন। উদাহরণ হিসেবে ডিসেম্বর মাসের 2 তারিখ মেডিকেল কাউন্সিলে বৈঠক চলাকালীন এই 4 জন চিকিৎসকের বিরুদ্ধে ঝামেলা পাকানোর কথা বলা হয়েছে। মেডিকেল কাউন্সিল তো দুর্নীতি রাখরা, তোলাবাজি রাখরা। মেডিকেল কাউন্সিলের সদস্য কারা? অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, ওই কি বলে সুশান্ত রায়, তাপস চক্রবর্তী, সব নটোরিয়াস তোলাবাজেরা। কি বলে অভয়া কাণ্ডে যাদেরকে সোকল্ড ক্রাইম সিনের হচ্ছে যে ঘোরাফেরা করতে, তথ্য প্রমাণ লোপাট করতে দেখা গেছে ভাইরাল ভিডিওতে, তারা সব মেডিকেল কাউন্সিল চায়। তারা হচ্ছে যে আমাদের নামে অভিযোগ করেছে যে তাদের তোলাবাজির কাজে আমরা ব্যাঘাত ঘটাচ্ছি বলে। মেডিকেল কাউন্সিল তারা নানাভাবে বিব্রত করার, মানে ব্যস্ত করবার, মানে বা হয়রানি করবার নানা রকমভাবে প্রচেষ্টা শুরু করেছে। আমাদের কাছে আমরা প্রথমেই বলেছি যে এটা প্রতিহিংসার রাজনীতি বলেই আমাদের মনে হয়েছে। যারা সামনের সারিতে ছিল আন্দোলনে তাদের প্রত্যেকের মানে নানা রকমভাবে তাদেরকে বিব্রত করা, তাদেরকে হেনস্থা করা, তার একটা প্রচেষ্টা শুরু হয়েছে পরিকল্পিতভাবে। কতিপয় বামপন্থী সংগঠনের চিকিৎসকরা মিলে বহুদিন একাধিকবার রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসের বাইরে এমন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেন যে সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এইরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের রোগীর পরিজন এবং চিকিৎসক যাদের ভাগ্য নির্ধারিত হয় এই মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে, সেই বৈঠকে বাধাদান করতে না পারেন। আসলে এনারা কোনোদিনও মেডিকেল কাউন্সিল চালাননি এবং কোনোদিন চালাবেনও না আগামী 50-100 বছরেও। তাই এদের চিকিৎসকদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেই এনারা বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টা করে বেড়াচ্ছেন। সম্প্রতি জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে।
সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, যে সংগঠনের একাধিক সদস্য আবার থ্রেট কালচারে অভিযুক্ত। একটা অভিযোগের ভিত্তিতে তার কাকদ্বীপের বাড়িতে পৌঁছে গিয়েছিল 30 থেকে 40 জন পুলিশও, জানিয়ে কলকাতা হাইকোর্টেও তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশকে। অন্যদিকে 7 দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে জুনিয়র ডাক্তারকে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিলও। এদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসে যান আসফাকুল্লাহ নাইয়া, যদিও এদিন সেখানে ছিলেন না রেজিস্ট্রার। তার অফিসে চিঠি দিয়ে চলে আসেন আসফাকুল্লাহ নাইয়া। রাজ্য মেডিকেল কাউন্সিল গত 20 তারিখ নোটিশ পাঠায় আসফাকুল্লাহ নাইয়াকে। বলা হয়েছিল যে তিনি বিশেষজ্ঞ ইএনটি চিকিৎসক না হওয়া সত্ত্বেও তিনি বিশেষজ্ঞ হিসেবে পরিচয় ব্যবহার করছেন এবং 7 দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছিল। মেডিকেল কাউন্সিলে 7 দিনের মাথায় আসফাকুল্লাহ নাইয়া আজকে যান এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য একটি লিখিত চিঠির আকারে মেডিকেল কাউন্সিলে তিনি জমা দিয়েছেন, সেরকমটাই রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর। মেডিকেল কাউন্সিল একটা রেসপেক্টেড বডি আমাদের রাজ্যের ডাক্তারি বিভাগের। তো সেক্ষেত্রে যেহেতু তাদের কাছে যে কিছু অভিযোগ বা কিছু কোয়ারি তাদের মনে হয়েছিল, অ্যাজ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অফ দিস স্টেট, আমারও মনে হয়েছে যে আমার যাওয়া দরকার। এবং প্রথম থেকে আমি বলে দিই, আমার বিরুদ্ধে এই যে একটা প্রাইভেট প্র্যাকটিসের যে জায়গাটা, সেটা ভিত্তিহীন, এটা বলে আমি ওদেরকে চিঠি দিয়ে আসি। তার সঙ্গে এদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে গিয়েছিলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো ও কিঞ্জল নন্দ। সম্প্রতি মাইক্রোবায়োলজির পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি কিঞ্জল নন্দের সম্পর্কেও একাধিক তথ্য জানতে চেয়ে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দেওয়া হয়েছে। আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে কিঞ্জল নন্দ কত টাকা স্টাইপেন্ড পান, হাসপাতালে তার 80% উপস্থিতি আছে কিনা, বিজ্ঞাপন এবং সিনেমায় অভিনয় করতে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ কি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছিলেন, এনওসি নিয়ে থাকলে কোথা থেকে নিয়েছিলেন, সংশ্লিষ্ট বিভাগ আরজিকর মেডিকেল কলেজ নাকি স্বাস্থ্য দপ্তর থেকে, কত দিন ছুটি নিয়েছেন কিঞ্জল নন্দ, সেই ছুটি কি নিয়ম মেনে নিয়েছেন? রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, চিঠিতে এমন সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। কিন্তু রাজ্য কাউন্সিলের এখতিয়ার নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। এখনো পর্যন্ত আমাকে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়নি এবং আমি এটুকু বলতে পারি আমি কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আমার ডিউটি আওয়ার্সের পরে আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এবং ওনারা বলেছেন আমার আইটি ফাইল করে দেখে নেবেন কি হয়। মানে ওনারা দেখলে সেটা খুব হাসি পাবেন, ওনারাই ভাবেন এ বাবা কি করলাম। শুটিংয়ে যখন যাচ্ছে, শুটিং যাক বা সাঁতার কাটতে যাক, যেখানেই যাক না কেন, যদি একটা লং টাইম লাগে সেখানে তো হসপিটালটাকে সাফার করিয়ে, মানে ওই সময়টুকু তার তো পড়াশোনা হলো না, তার ট্রেনিংটা হলো না, সেই জায়গাটা উত্তর দিতে হবে। তো রেজিস্ট্রার জানতে চেয়েছেন প্রিন্সিপালের কাছে প্রতিহিংসা কেন করতে যাবে, যা নিয়ম তাই। ওরা ভাবছে প্রতিহিংসা, কিন্তু নিজেরা যে কাজটা করছে সেটা ঠিক আছে। তো প্রতিহিংসার কোনো গল্প নেই, তারাও ডাক্তার, আমরাও ডাক্তার, সবাই ডাক্তার, আমাদের তো জুনিয়র তারা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমি সেই সময়ই বলেছিলাম যে আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভিন্ডিকটিভ এবং প্রতিহিংসা পরায়ণ মহিলা, এবং তিনি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আজ না হয় কাল তিনি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সেই জন্য সবাইকে সংঘবদ্ধ হয়ে এই প্রতিহিংসামূলক আচরণকারী মহিলাকে সরাতে হবে, নচেত কারো শান্তি নেই। এটার সঙ্গে দল রাজনীতির কোনো সম্পর্ক নেই, প্রতিহিংসার ব্যাপার নেই। যদি কেউ কারুর কোনো কর্তব্যে গাফিলতি থাকে, ডাক্তারদের প্রফেশনে যদি কোনো অভিযোগ উঠে থাকে, তার জন্য যদি কোনো নালিশ জমা পড়ে থাকে, তার জন্য যদি কোনো কোয়ারি হয়, তো যারা যদি অন্যায় না করে থাকেন কোঅপারেট করুন, মিটে যাবে। আরজিকর ইস্যুতে রাজ্যে তুঙ্গে টানাপোড়েন, আর ওপারেও ছাত্র বিক্ষোভে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল পরিস্থিতি। রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী ঢাকার রাজপথ। দফায় দফায় সংঘর্ষে জড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও 7টি কলেজের পড়ুয়ারা। মারামারি, হাতাহাতি কিছুই বাদ গেল না। ঢাকার 7টি কলেজ বহু বছর ধরেই স্বশাসন দাবি করে আসছে। তাদের বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় কলেজের শিক্ষার মান কমে যাচ্ছে। রবিবার সন্ধে 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের কাছে স্মারকলিপি দিতে যান, কিন্তু সহ উপাচার্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইরে কলেজ ছাত্ররা অবরোধ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অবরোধে বাধা দেওয়ায় দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের 10 জন পড়ুয়া জখম হন।
কিছু ছাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যখন একটা স্থায়ী সরকারকে ফেলে দিতে পারে এবং দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করতে পারে, তারপরে ছাত্রদের মধ্যে একটা দাঙ্গার মনোভাব বা কোনো পড়াশোনা না করে সোজাসুজি সরকারে বসে পড়বার মনোভাব এসে গেছে। এরপরে কোনো সময় আমরা দেখব যে মানুষ হয়তো, যেমন আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম, রাস্তায় নেমে পড়েছিল এবং সেরকমভাবে রাস্তায় নেমে পড়বে। গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে যান, তবে তীব্র ক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। একসময় তার গাড়ি ধাওয়া করেন বিক্ষোভকারী ছাত্ররা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্টান গ্রেনেড ছোড়ে বাংলাদেশের পুলিশ। তীব্র আওয়াজে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়। যেহেতু এই সরকার দেখা যাচ্ছে যে কোনো দিকভাবেই ঠিক মানে অপকর্ম করা ছাড়া, মানে বন্দীদের ছেড়ে দেওয়া বা পাকিস্তানের লোকদের ডেকে ভারত বিরুদ্ধ কথা বলা ছাড়া, ভারত বিদ্বেষ প্রদর্শন করা ছাড়া এই সরকার কোনোভাবেই সেরকমভাবে নিজের দেশের কাজগুলো ঠিক করে বা সামাজিক সুরক্ষাটা দিতে পারছে না। বাংলাদেশে এখন রাস্তায় পথে ঘাটে, ঢাকাতেও ছিনতাই রাহাজানি প্রচুর বেড়ে গেছে। এবার এক সময় হিন্দুদের ওপর আক্রমণ দেখছিলাম, এখন মুসলিমরা অনেক ছোটোখাটো মুসলিম সম্প্রদায় যেগুলো আছে সেগুলোকেও তাদের ওপরও আক্রমণ করছে। সংবাদপত্র ডেলি স্টারের প্রতিবেদনে উল্লেখ, পরে একটি অডিও বার্তায় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর মামুন আহমেদ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ও ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়। 7টি কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠকে ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন 7টি কলেজকে পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা। তার মধ্যেও সবার নজর ছিল ঢাকায় বাংলাদেশের হাইকোর্টের দিকে, কারণ সেখানেই সোমবার ছিল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আবেদনের শুনানি। কিন্তু জামিন মামলার শুনানি এগিয়ে আনার সেই আবেদন এদিন খারিজ করে দিল হাইকোর্ট। ফলে ইউনূসের বাংলাদেশে সেই বিনা বিচারে জেলবন্দি থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে। কিন্তু আর কতদিন এভাবে বিনা বিচারে কারাগারে আটকে থাকতে হবে এক সন্ন্যাসীকে? এসব প্রশ্ন যখন ক্রমশ জোরালো হচ্ছে, তখন সোমবারই প্রথম এবিপি আনন্দে মুখ খুললেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মা। বাবা তো শুনানি হবে অনেকবার বলছে, তো একবারও হয় না। কিন্তু আমার মনে চিন্তা হচ্ছে যে ও ছোটকালের 5 বছরের থেকে ওর ধর্মব্রতে জড়িত থাকার পরও কোনো খারাপ পথে তো যায় না, না যাওয়ার পরও তো এরকম যখন হয়েছে একটা চিন্তা আর কি। আজকে যে এরকম বন্দী হয়েছে, এটা আমার কিছু নাই। জীবন নিয়ে সংশয় প্রকাশ করছেন? হ্যাঁ, জীবন নিয়ে। ওর যখন ওষুধ না থাকতো তাহলে আমি মনে দুঃখ করতাম না। ওষুধ পাচ্ছেন না উনি? ওষুধও পাঠাইয়েন, ওষুধে পাচ্ছে, কিন্তু আবার এদিন বলছে যে ওষুধ। 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ইউনূস সরকার। সেই থেকে কার্যত বিনা বিচারে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। ইতিমধ্যেই হাইকোর্টে তাঁর জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন জানানো হয়েছে। তালিকায় 249 নম্বরে রয়েছে এই মামলা। সোমবার ফের বাংলাদেশ হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি যাতে দ্রুত হয় তার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। সোমবারই প্রথম কোনো সংবাদ মাধ্যমে মুখ খুললেন সন্ন্যাসীর মা। এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর গলায় ঝরে পড়ল সন্তানের জন্য গভীর উদ্বেগ। উনি দেশদ্রোহিতা করতে পারেন? আমি মানবো কেন? ও সবাই আমি এই যেগুলি করছে এটা তো সত্যি কিছু না। আমাদের বাড়িতে 110 কেজি স্বর্ণ পেয়েছে, 9 কোটি টাকা পেয়েছে, আমাদের ঘরটা ভাঙা। ছেলেকে নিয়ে আমি ধর্মের পথে নিয়ে আমি ঘর বাড়ি কিছু করি না, কিছু মানে পেয়েছে বলে অভিযোগ করছে, কোনো কিছু পায় না। এগুলো সবই মিথ্যা, মানে যা লিখছে আপাতমস্তক মিথ্যা কথাই লিখছে। আর ছেলে এই আওয়ামী লীগের যুগ দিয়ে করতো। ও ছেলে 5 বছরের থেকে ধর্মপথে করতে 7 বছরের থেকে ধর্মসভায় করতে সারা বাংলাদেশে এখন ধর্মসভায় শিশু বক্তার নামে পরিচয় ছিল। মানে আপনাদের ঘর থেকে কোনো কিছুই উদ্ধার হয়নি, কোনো সোনা, কোনো টাকা? না, ওনাদের তো ঘরই নাই, পুরো ভাঙা ঘর। ঘরটা ভাঙা। আমার বড় ছেলে, আমি এর বাবা মারা যাওয়ার পর আমি 3 ছেলে 1 মেয়েকে রক্ষা করছি। আমি নিজে মেশিন চালাইয়ে নিজে হয়েছে ডাক্তারি করি অনেক কষ্টের মাধ্যমে। তাহলে আমি ঘর বাড়ি বাংলার সময় পাইছি। এখন ছেলেরা চাকরি করি কোন রকমে খাই, দিন কাটছে। আর এই ছেলেকে সাধুকে আমি ওই সভা থেকে ছোট্ট বয়স থেকে সে সন্ন্যাসী হয়ে গেছে, সাধু হয়ে গেছে ও 7 বছর বয়সে। আগামী সপ্তাহে হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে সরকার, ইউনূস সরকার বেআইনিভাবে বাংলাদেশে
ক্ষমতা দখল করে আছে। এই চিন্ময় দাসের মুক্তি বা তার জামিনের আবেদন অন্তত শোনা, তার আবেদনের পক্ষে বিপক্ষে যুক্তিগুলোকে দাঁড় করানো, এই সমস্তটাই একেবারে নাস্বাদ করে দিন। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। একদিকে সন্ন্যাসী বিনা বিচারে জেলে বন্দী, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার চলছে, আর পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াতে তৎপর ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাকিস্তানের সঙ্গে সরকারি বিমান পরিষেবা চালু করতে চলেছে তারা। শনিবার একথা জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নতুন করে সখ্যতা বাড়ছে, এই ইঙ্গিতটা কিন্তু প্রথম দিন থেকেই পাওয়া গেছিল যখন ইউনিস সরকার এসেছে। ইউনিস সরকার আসাটাই, এই ইউনিস নিজেই বলেছেন যে ইট ইজ আ মেটিকুলাসলি প্ল্যান ডিজাইন। অনেক আগে থেকে এই ছকটা করা হয়েছিল যে শেখ হাসিনাকে সরানো দরকার। তার কারণ ভারত প্রীতি বাংলাদেশের যেভাবে বাড়ছিল, তাতে করে চীন এই দক্ষিণ এশিয়া অঞ্চলকে কবজা করতে অসুবিধা হচ্ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ছে। অগাস্টে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। তারপর চট্টগ্রাম বন্দরে নোঙর করে MV-1 জিয়াং ফা ঝং। এরপরই এক্স্যান্ডেলে আওয়ামী লীগের তরফে বলা হয় এতে পাকিস্তান থেকে বিস্ফোরক আনা হয়েছে। গত সপ্তাহেই বাংলাদেশে এসেছেন ISI এর আধিকারিক এবং মেজর জেনারেল শাহিদ আমির। তার আগে পাকিস্তান সফরে গিয়ে সে দেশের 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনার আধিকারিকরা। এসবের মধ্যেই পাকিস্তানের সঙ্গে নৌ মহড়ায় অংশ নিতে চলেছে বাংলাদেশের নৌবাহিনীও। তার আগে আগামী বুধ এবং বৃহস্পতিবার মহেশখালী হাতিয়ার মধ্যবর্তী এলাকায় মিসাইল পরীক্ষা করবে তারা। পাকিস্তানের সাথে যখন তারা বাণিজ্য করছে, ব্যাপারটা কিন্তু খালি বাণিজ্যিক বা অর্থনৈতিকে থেমে থাকছে না। কোথাও আমরা দেখছি ব্যাপারটা সামরিকেও চলে আসছে এবং ব্যাপারটা একটা স্ট্র্যাটেজিক ব্যাপারও চলে আসছে। পাকিস্তানের সামরিক বাহিনীর লোকেদের বাংলাদেশ অতি অধীর আগ্রহে তাদেরকে দেশের মধ্যে ঘুরিয়ে বেড়াচ্ছে এবং পাকিস্তানের সাথে মিলিটারি দেওয়া নেওয়াটা একটু বেশি বেড়ে যাচ্ছে, যেটাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে। আপনারা হালে দেখেছেন যে ভারত একসাথে 3টে যুদ্ধজাহাজ একদিনে রিলিজ করেছে। এটা কিন্তু সাধারণত হয় না একদিনে। ভারত বাংলাদেশকে বোধহয় একটা প্রকারান্তে একটা মেসেজ দিচ্ছে। শেখ হাসিনার উপরও চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2024 জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর করা হয় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে বাংলাদেশের অ্যান্টি করাপশন কমিশন বা ACC। সূত্রের দাবি, সায়মা ওয়াজেদকে WHO থেকে অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে তারা। সায়মাকে অপসারণ করতে স্বাস্থ্য ও বিদেশ মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হাসিনার মেয়েকে সরিয়ে দেওয়ার কথা বলছে, সেটা তাদের বলার কোনো যোগ্যতা বা এখতিয়ারই নেই। তারা কিসের এখতিয়ারে বলছে? তাদের কোনো তদন্ত প্রক্রিয়া চলছে বলে আমার মনে হয় না। কট্টরপন্থীদের হাত ধরে ইউনূস সরকার বাংলাদেশ পরিচালনা করছে। সায়মা ওয়াজেদ পুতুল ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। হাসিনা সরকারের আমলে তাকে বাংলাদেশে অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও সদস্য হয়েছিলেন পুতুল।